নতুন ভিসির পরেও কাটেনি কুয়েটের অচল অবস্থা। লাঞ্ছিতের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বসছে অত্যাধুনিক প্রযুক্তি। রাজধানীর সাথে সহজ হবে উত্তর ও দক্ষিণের 22 জেলার সড়ক যোগাযোগ। এবং আধুনিক স্মার্টফোনের কাছে বিলুপ্ত প্রায় টেলিফোন। সর্বনিম্ন কল রেট এবং ইন্টারনেট সুবিধা টানতে পারছে না গ্রাহকদের। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 2 মাস 8 দিন পর আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। শিক্ষকরা বলছেন, লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার না হলে একাডেমিক কার্যক্রমে ফিরবেন না তারা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 2 মাস পর রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। ফলে অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়টির। শিক্ষকরা বলছেন, কুয়েট একটি শান্তিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষকদের লাঞ্ছিত ও বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি না হলে এমন পরিস্থিতি চলতে থাকবে, ব্যাহত হবে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেছে শিক্ষক সমিতি। সোমবার সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সমিতির সাধারণ সম্পাদক। ভাইস চ্যান্সেলর মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন, সেই হিসেবে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলছেন। তার সূত্র ধরে আমাদের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সাথে উনি সকালবেলা বসেছিলেন। শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে একমত শিক্ষার্থীরাও। তবে শিক্ষকদের অনুপস্থিতিতে ক্লাস শুরু না হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। নতুনভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার হোক, আর সেটা অবশ্যই শিক্ষা কার্যক্রম চালু করে শিক্ষা কার্যক্রম চলার পাশাপাশি এই বিচারটা হোক। শিক্ষক এবং আমার ছাত্রদের মধ্যে একটা মনোমালিন্য বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। তো ওইটার কারণ হচ্ছে যে আমরা এটার ফলাফল হিসেবে আমরা ক্লাসে বসতে পারতেছি না। যেহেতু আমরা পিছিয়ে যাচ্ছি, তো ক্লাসটাও তাড়াতাড়ি শুরু হোক, পাশাপাশি বিচার যেটা সেটা সেভাবে চলতে থাকুক। এর আগে গত 18 ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে। রামিম চৌধুরী, এখন খুলনা। দ্রুত এগিয়ে চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্প চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি গতি পাবে ব্যবসা বাণিজ্য, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। আগামী বছরের মার্চে এই কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। ইমরান শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিফাত রহমান। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল এটি। 2টি জাতীয় মহাসড়কের সংযোগস্থল এবং অন্তত 10টি স্থলবন্দরের সড়ক যোগাযোগের কেন্দ্র এই গুরুত্বপূর্ণ মোড়। আর এখানেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। আলাদা 6টি র্যাম্প ও একটি গ্রাউন্ড রোড থাকবে ইন্টারচেঞ্জে। ঢাকামুখী ও উত্তর দক্ষিণমুখী যান চলবে আলাদা র্যাম্প দিয়ে, আর ধীরগতির যান চলবে নিচের গ্রাউন্ড রোডে। 743 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। 2026 সালের মার্চেই কাজ শেষ করার লক্ষ্য প্রকৌশলীদের। এখন চেষ্টা করছি যে ঢাকা থেকে বগুড়া এবং ঢাকা থেকে পাবনা এবং বগুড়া থেকে পাবনা, এই যে আন্তঃসংযোগটা এটা চালু করা দেওয়ার জন্য, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে আমাদের যত র্যাম্প আছে এগুলো আমরা চালু করে দিব। তো আমাদের এই ফেজ বাই ফেজ আমরা জনগণকে এই সড়কগুলো উপহার দেব। দেশের সড়ক যোগাযোগে প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এ প্রকল্পে। সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি। এছাড়া ইতিমধ্যেই শেষ হয়েছে প্রকল্পটির বাউন্ডারি ওয়াল, কালভার্ট ও মূল স্থাপনার পাইলের নির্মাণ কাজ। ব্রিজ অলরেডি SMPT 1 2 ব্রিজ কমপ্লিট করে ফেলছি। আরি ওয়ালগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে
এখন আমাদের বিভিন্ন র্যাম যেমন র্যাম বি কমপ্লিট হয়ে গেছে, র্যাম এরও কমপ্লিট হওয়ার পথে। সবগুলো সেগমেন্টে কাজ একযোগে চলমান রয়েছে। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, সেই লক্ষ্যেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। ইন্টারচেঞ্জটি সম্পূর্ণ নির্মাণ শেষ হলে বদলে যাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, কমবে যানজট, তৈরি হবে নতুন শিল্প কারখানা, বাড়বে কর্মসংস্থান। এই উত্তর অঞ্চলের যে যানজটগুলি হতো, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পরেই আপনার যে হাটিকুমরুলের যে যানজটটা হতো, এই যানজট থেকে মানুষ মুক্ত পাবে। পণ্য পরিবহনের যে বিষয়গুলো আছে, এগুলো যেহেতু 5টি বন্দর আছে, এই বন্দরগুলোতে খুব স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন পৌঁছানো সম্ভব। এগুলো দ্রুতগতির বাস, ট্রাক এক লেনে চলাচল করবে, 3 হুইলার এবং মোটরসাইকেল, সিএনজি এগুলো আরেক লেনে চলাচল করলে দুর্ঘটনার হারটা অনেক কমে যাবে এবং সাধারণত যে যানজটগুলো হয়, এই যানজটগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ আসবে। 2023 সালে শুরু হওয়া হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে এরই মধ্যে 52%। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ। বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ সহ বেশ কিছু দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এতে 50টিরও বেশি সংগঠনের 2 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। এ সময় পরশুরাম বল্লার মুখা টেকসই বাঁধ নির্মাণ, সোনাগাজী উপজেলার নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সহ 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, এই জনপদের মানুষ এখনো গেল বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি মুসাফপুর ক্লোজার ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত বিলীন হচ্ছে সোনাগাজী, দাগনভূঞা ও নোয়াখালীর বিশাল জনপদ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন জনপদে। নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ভবনের অংশবিশেষ ভেঙে দিয়েছে রাজুক। অনিয়ম ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করায় ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে 4টি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন সহ এক মালিককে জরিমানা করা হয়েছে। সকালে তুষারধারা, শান্তিধারা ও উত্তর ভুইগড় এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় রাজুকের নকশা না মেনে নির্মাণ করা একটি 5তলা ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। সড়কের জায়গা না ছাড়ায় একটি 2তলা এবং একটি 1তলা ভবনের বাড়তি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও রাজুকের অনুমোদন না মানায় একটি 5তলা ভবনের মালিককে 60,000 টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মালিককে খুঁজে না পাওয়ায় 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে আইন অমান্য করায় সবগুলো ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নিয়ম বহির্ভূতভাবে নির্মাণাধীন সকল ভবনের বিরুদ্ধে রাজুকের অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিন 382টি ভবন আমরা চিহ্নিত করেছি, যেগুলোর মধ্যে হচ্ছে যে কেউ হচ্ছে যে রাজুক অনুমোদিত নকশা নিয়েছে, আর কেউ হচ্ছে যে রাজুক অনুমোদিত নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছে। তো এই 3382টি ভবনের টার্গেট করে আমাদের নিয়মিত হচ্ছে যে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে যাওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সকালে চট্টগ্রাম আইনজীবী ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি আইনজীবী ভবনের সামনে থেকে শুরু হয়ে আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় চিন্ময় কৃষ্ণের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণের উস্কানিতে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়, কিন্তু সে ঘটনায় এখনও তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। উল্টো একটি গোষ্ঠী তাকে জামিন দিতে তৎপর হয়ে উঠেছে। জুলাই পরবর্তী সময়ে চিন্ময় কৃষ্ণ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে দাবি করেন বক্তারা। চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া হলে চট্টগ্রাম ব্লকেট কর্মসূচি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আলিফ হত্যা মামলার প্রধান আসামি। এখন এই আজকে হত্যা মামলার এতদিন পরবর্তীতেও চিন্ময় কৃষ্ণ নামে কোনো চার্জশিট দেওয়া হয় নাই। সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজকে বাধ্য করবেন না কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার জন্য। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে চিন্ময় দাসের একটা জামিন শুনানি রয়েছে। সেই জামিন শুনানিকে কেন্দ্র করে যাতে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন করতে না পারে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে, সেই জন্য আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহেদ হাসানের আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। আজ মাগুরা সদর হাসপাতালের 2 জন নার্স, প্রধান অভিযুক্ত হিঠু শেখের এক প্রতিবেশী, ঢাকা মেডিকেলের 2 জন চিকিৎসক, আসিয়ার মরদেহের সুরতহাল করা পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। এর আগে সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মামলার 4 আসামিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। গেল 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় 8 বছর বয়সী শিশু আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন জনপদে। কালের স্রোতে হারিয়ে গেছে ল্যান্ড টেলিফোনের জৌলুস। নগর বন্দর সহ সর্বত্রই এর ব্যবহার অনেকটাই সীমিত। তবে বিটিসিএল এর সর্বনিম্ন কল রেট এবং সুলভে ইন্টারনেট সুবিধা থাকার পরেও কেন কমছে এর ব্যবহার, জানাবেন খালেদ সাইফুল্লাহ। ল্যান্ড টেলিফোন একসময়ের আভিজাত্যের প্রতীক। ৮০-৯০-এর দশকে সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারগুলোতে ছিল এর ব্যবহার। পাড়া মহল্লায় কোনো বাড়িতে টেলিফোন থাকলে সে জায়গা হয়ে উঠত পুরো এলাকার তথ্য বিনিময়ের কেন্দ্রবিন্দু। কিন্তু ২০০০ সালের পর মোবাইল ফোন এলে ভাটা পড়ে টেলিফোনের জনপ্রিয়তায়। আর এখন হাতে হাতে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন পৌঁছে যাওয়ায় টেলিফোন এখন বিলুপ্ত প্রায় দুরালাপনী যন্ত্র। এখানে কুমিল্লা টিএনটিতে আমরা বুক করতাম যে ঢাকা এত নম্বরে দেন, তখন এটা ঢাকার লাইন পেলে এটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতো কখনো কখনো। ওরা এটা লাগিয়ে দিলে পরে আমাদেরকে সংযোগ করে দিত আমাদের ফোনের সঙ্গে। ২০২৪ সালে কুমিল্লায় টেলিফোনের গ্রাহক কমে দাঁড়ায় ৫৫০০। এবছর কমেছে আরও ৫০০। কিন্তু 2 দশক আগেও জেলার ১৭ উপজেলায় বিটিসিএল এর গ্রাহক ছিল প্রায় ১৫,০০০। তবে গ্রাহক টানতে সর্বনিম্ন কল রেটের পাশাপাশি কম খরচে হাই স্পিড ইন্টারনেট সংযোগ সহ নানা সুবিধা দিচ্ছে সরকারি এই প্রতিষ্ঠান। কিন্তু জনবল, অনলাইন বিলিং বা কাস্টমার পোর্টালের ত্রুটি সহ প্রচারের অভাবে হচ্ছে না লক্ষ্য পূরণ। বিটিসিএল এর যে লাইনগুলো দেওয়ার জন্য যে পোর্ট থাকে, নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনগুলো ছাড়া আপনার পোর্টের কোনো ফ্যাসিলিটি নাই। তারের মূল্য দেওয়া, তার ছিঁড়ে যাওয়া, বারংবার এদেরকে মানে হ্যামারিং করা, এটাকে নতুন করে লাইন লাগিয়ে দেওয়ার জন্য, তো এত ডিস্টার্ব ফিল করে তো কেউ টিএনটি ব্যবহার করতে যাবে না। এইসব উপজেলাতে ইন্টারনেটের চাহিদা অনেক আছে। ওইসব উপজেলার থেকেগুলোর জন্য আমরা ইতিমধ্যে কিছু প্রপোজাল করেছি। যদি ওইগুলা পাস হয় ইনশাল্লাহ আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেটটা করতে পারবো। আমাদের নেটওয়ার্ক যেখানে আছে আমরা আপনার চেষ্টা করি যে কোনো গ্রাহক আমাদেরকে এখন অনলাইন সিস্টেম আছে, কিন্তু অনলাইনে আবেদন করে, আমরা অনলাইন আবেদন করার পর ওই আবেদনের উপর আমরা ফেসিলিটি রিপোর্ট দিই। আর যদি আমাদের কেবল নেটের ভিডিও থাকে আমরা মনে করেন 72 ঘন্টার মধ্যে কানেকশন দিয়ে দিই। ল্যান্ড টেলিফোন থেকে টেলিফোনে আনলিমিটেড কথা বলতে মাসিক বিল ১৫০ টাকা, আর টেলিফোন থেকে মোবাইলে কথা বলার খরচ প্রতি মিনিটে ৫২ পয়সা। এছাড়া 5 MBPS ৫০০ টাকা ও ১৬০০ টাকায় 30 MBPS হাই স্পিড ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি। টেলিফোনের দিন শেষ হলেও বিটিসিএল এর যাত্রা থেমে যায়নি। কুমিল্লার মতো শহরগুলোতে বিটিসিএল প্রযুক্তিগতভাবে আরও আধুনিকতা আনতে পারলে এবং দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করা গেলে নাগরিক জীবনে এই টেলিফোন আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। অবশেষে স্কুলে ভর্তির সুযোগ পেল নেত্রকোনার দুর্গাপুরের ইট ভাঙা শ্রমিক শিশু প্রকাশ রবি দাস এবং তার ভাই প্রসাদ রবি দাস।
এখন টেলিভিশনের সংবাদ প্রকাশের পর শনিবার দুপুরে পৌর শহরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভর্তি করে উপজেলা প্রশাসন। পাশাপাশি তার মা রুনি দাসকে পৌরসভায় কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। এর আগে মহান মে দিবসে নেত্রকোনার শ্রমিকদের নিয়ে এখন টেলিভিশনে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে 7 বছর বয়সী শিশু প্রকাশ রবি দাসের গল্প তুলে ধরা হয়। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।